সময় রানার একটা শো ওই ইন্ডিয়াস গড লেটরিন 2-তে, সেখানে একজন অরুণাচল থেকে একজন এসেছিলেন, सी स्टडिंग BHMS होम्योपैथी, तो बोलते आप तो असली डॉक्टर बन जाते क्योंकि आप तो पेपर भी लीक हो गए। মানে বাবা মা বলছে ওই জন্য আমাকে করতে হচ্ছে, বা কেউ একটা ফোর্স করছে ওই জন্য করতে হচ্ছে, অমনি করে নিট হয় না। মানে এই সিনিয়র জুনিয়রের যে একটা মানে লোকঝোঁক যেটা আমরা, তো সেই জিনিসটা তোমরা কি কিরকম ভাবে, মানে তোমাদের সঙ্গে কিরকম কি ছিল? নাকি 80%ও মনে হয় পাইনি বোর্ডে, বাট মেডিকেল কলেজে, তাই তো? কে বলছিলি? এমসে কোনো স্টুডেন্ট 80%ও পাইনি, বাট এমসে আছে। সো কোনটা ম্যাটার করছে? ওই এইমসটা একটা ম্যাটার করছে। মানে ইঞ্জিনিয়ারিং কলেজ বলবো বা মেডিকেল কলেজে প্রফেসরস উইল গিভ ইউ দ্য টাস্ক, বাট হাউ টু ডু দ্য টাস্ক সেটা কে বলবে? সেটা সিনিয়রস বলবে। সিনিয়ররাই একদমই বলে, মানে নিট লেভেলে হোক, আমাদের মেডিকেল লেভেলে হোক, মেডিকেল কলেজে এসেও হোক, দুটোর ক্ষেত্রেই বই একটাই ফলো করা উচিত। পেপার 2026-এই যে লিক হয়েছে এটা কিন্তু একেবারে বাজে কথা, আগেও লিক হয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে আউটব্রেসটা এইবারে সবসময় ধরা পড়ে না সবকিছু জিনিস। আমার কম্পিটিশনটা হবে আমার সাথে, আমার কম্পিটিশনটা এরকম নয় যে বাকি সকলের সাথে, কারণ আমার কম্পিটিশন আমার সাথে মানে কি, ইভেন আ গ্রেট ব্যাটসম্যান লাইক বিরাট কোহলি হি কুড নট রেস্ট্রিক্ট হিমসেলফ। তো সেই জায়গা থেকে মানে আমি মানে কোশ্চেন দেখে কোশ্চেন অ্যাটেম্প্ট করবো না, তো এটা কিভাবে মানে ট্যাকেল করা যায় যে আমি করবো না এই কোশ্চেনটা? মানে প্যারেন্টসরা অনেক সময় অনেককে অ্যাডভাইস নেওয়ার জন্য XYZ কাউকে জিজ্ঞেস করে, উনি তো তখন কি বলে, পিওর সায়েন্স না হলে তো সায়েন্সের কোনো মানেই নেই। মানে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাইন্ড একাডেমি পডকাস্ট। আজকের ভিডিওটা বা আজকের পডকাস্টটা কিন্তু বাকি পডকাস্টগুলোর থেকে একটু ডিফারেন্ট হতে চলেছে। আজকের এই পডকাস্টটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা আমাদের ফিউচার মেডিকেল অ্যাসপিরেন্টস বা নিট অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু খুবই অ্যাসপিরেশনাল একটা ভিডিও আজকের এই পডকাস্টটা। তোমরা অনেক কিছু জানবে, বিকজ আজকের পডকাস্টে যাদেরকে আমরা গেস্ট হিসাবে পেয়েছি তারা, তোমরা যেখানে যেতে চাইছো সেই তোমাদের ড্রিম মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা মেডিকেল কলেজে তারা কিন্তু তাদের নিজেদের স্থান করে নিয়েছে। তো তাদের কাছ থেকে আমরা তাদের জার্নি, প্রিপারেশনের সময়কার জার্নি, তাদের কি চ্যালেঞ্জেস এবং সেগুলোকে ওভারকাম করার কি, তার জন্য কি কি করেছে ওরা, সেগুলো আমরা অবশ্যই জানবো। এবং তার পাশাপাশি মেডিকেল কলেজে যাওয়ার পরের যে ফিলিংসটা, মোস্ট ইম্পর্টেন্টলি তারা কেমনভাবে এনজয় করছে বা এই যে পরের জার্নিটা সেটা কীরকম সেটা আমরা ওদের কাছ থেকে শুনবো। তো সবার প্রথমে আমি আজকে পডকাস্টে আমাদের যারা গেস্ট আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন শুভজিৎ স্যার, এসআর স্যার, যিনি ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর অফ বাইন্ড একাডেমি, এবং আমার পাশে রয়েছে সৌনক, যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, আর তার পাশে রয়েছে সৌভিক, যে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, পার্ট 1, স্পেসিফিক্যালি পার্ট 1, কারেক্ট, ইফ আই এম নট মিস্টেকেন। আচ্ছা, আজকে সবার প্রথমে স্যার আপনি একটুখানি বলুন যে এদের সম্পর্কে, এদের জার্নিটা সব থেকে কাছাকাছি আপনি দেখেছেন, তো সে নিয়ে আপনার কি মানে এদের জার্নি সম্পর্কে কতটা আপনি ইন্সপিরেশনাল হবে আমাদের বাকি স্টুডেন্টদের জন্য, সেটা আপনি একটুখানি বলুন। আচ্ছা, এদের দুজনের ব্যাপারে বলি। সবার ফার্স্টে সৌভিক থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো সৌভিক খুবই ভালো স্টুডেন্ট, অবভিয়াসলি খুবই ভালো স্টুডেন্ট, CBSE ব্যাকগ্রাউন্ড ছিল, খুব ভালো একটা ফলোয়ার ছিল, মানে আমরা যা যা বলতাম খুব প্রপারলি ফলো করতো। অ্যান্ড সৌনক সেম জিনিস, সৌনকও মানে একটা টাইম অবধি ব্র্যান্ডেড ইনস্টিটিউটে কাটিয়েছিল, বাট তারপরে ও বুঝতে পেরেছিল যে ওর অনেক প্রবলেম হয়ে গেছে বা অনেক ল্যাক করে গেছে। দেন ও যখন আমাদের বাইন্ডে জয়েন করে, অ্যান্ড দেন বাইন্ডে আসার পরে আস্তে আস্তে নিজের সমস্ত প্রবলেমগুলোকে ওভারকাম করে এখন গভর্নমেন্ট মেডিকেল কলেজে গেছে। সো দুজনেই খুব ভালো স্টুডেন্ট। অ্যান্ড এদের দুজনকে রাখার পেছনে রিজন কি, এরা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব প্রপারলি ফলো করে গেছে, যেটা আমরা মানে নিট অ্যাসপিরেন্টরা সবসময় বলি যে যারা মেন্টর তাদের যাতে প্রতিটা জিনিস প্রপারলি ফলো করে যায়। সো সেই দিক থেকে এরা দুজনেই খুব ভালো স্টুডেন্ট, অ্যান্ড মেডিকেল কলেজে গিয়েও খুব ভালো সাকসেস পাচ্ছে ওরা। যেটা আমাদের স্টুডেন্টদের যেটা সব থেকে শিক্ষার বিষয় যেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি আ ব্ল্যাঙ্ক পেজ, রাইট? যেটা তোমার মেন্টর যিনি থাকবেন উনি তোমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবেন, ইউ হ্যাভ টু বি আ গুড ফলোয়ার, রাইট? তো বেসিক্যালি আজকের এই জার্নিতে, মানে আজকের এই যে পুরো জার্নিটা তোমাদের সামনে, যেটা তোমরা প্রিপারেশন জার্নি, যেটা সব থেকে, কারণ এখন যে স্টুডেন্টরা দেখছে তারা তো প্রিপারেশন করছে, তো তোমার কি মনে হয় যে ক্লাস 11 এবং 12 দুটোর ইম্প্যাক্ট কতটা? মানে অনেকেই বলে যে ক্লাস 11টার থেকে ওয়েটেজ আসে না, বা ক্লাস 12টা পড়ে নিয়ে হবে, তো এই দুটো বছরের ইম্পর্টেন্স কতটা
নিটের প্রিপারেশনের জন্য? 11-এর আর 12-এর দুটোই এমন নয় যে 12 থেকে প্রচুর বেশি মার্কস মানে ক্যারি করে নিটে বা কিছু, দুটো থেকে ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস ক্যারি করে। কারেক্ট। 11টা যদি বাই চান্স ল্যাগ বিহাইন্ড হয়ে যায়, ভাবি যে না 12টা তো আমার ভালো আছে, 11টা একটু খারাপ থাকলেও চলে যাবে আমার, অমনি হয় না। কেন কি 11 থেকে এমন এমন কোশ্চেন আসে যেটা মানে যেখানে যদি স্কোর না করতে পারো তো নিটে ওভারঅল স্কোর খারাপ হয়ে যায়, র্যাঙ্কও খারাপ হয়ে যায়, তখন আর মানে সিলেকশন হয় না। 11টা যদি না ঠিক হয়, পরে গিয়ে এমনও হতে পারে যে 12-এ ওই সেট অফ মাইন্ডসেটটা পাচ্ছে না, ওই কনফিডেন্সটা পাচ্ছে না। কারেক্ট কারেক্ট। আর 11-এর প্রচুর সিলেবাস, 11-12 দুটোই ইটসেলফ ইজ আ বিগ সিলেবাস। তো যদি না মানে 11টা ঠিক করে হয়, 12-এর লাস্টে গিয়ে তো 11টাকে আবার রিভাইজ করতেই হবে। যদি 11-এর মানে বেসটা না ভালোভাবে ফর্ম হয়, তখন 12-এ গিয়ে অনেক চাপ লাগে, যেটা আমার স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে হয়েছিল। আমার 11টা ল্যাগ বিহাইন্ড হয়েছিল, আমি ঠিক করে পড়তে পারিনি, আর আমার তখন মেন্টারশিপও ল্যাক হয়েছিল। কারেক্ট। তারপরে শুভজিৎ স্যারকে আমি কন্ট্যাক্ট করি, দিয়ে বায়ান্টে আসি, দিয়ে 12টা যতটা তাড়াতাড়ি সম্ভব পেরেছিলাম আমি কভার আপ করতে, ভালো করে। এমন নয় যে তাড়াতাড়ি করছি মানে পড়াশোনা যা হোক করে হয়ে যাচ্ছে, না। তারপরে 12টা কমপ্লিট করার পরে আমি পুরো 11টা সেই ফার্স্ট থেকে স্টার্ট করতে হয়েছিল। আর এইখানে আমি বলে রাখতে চাই যে ওটা প্রচুর বেশি আমার এনার্জি খেয়েছিল। মানে যদি কারো 11 প্রথম থেকে ভালো লাগে, তাদের মানে ভালো করে রাখে, তাহলে তাদের অনেক অনেক ইজি হয়ে যায় তাদের জন্য। একদম যেটা বললো যে 11টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরাও স্টুডেন্টদেরকে যেটা বলি যে যখন ক্লাস 12-এ উঠে যাচ্ছ, তখন কিন্তু মানে 11-এর পড়ার সময় 11-এর যে চ্যাপ্টার্সগুলোকে সেটাকে এমনভাবে তৈরি করে রাখতে হবে যেন 12-এর সময় যদি আমি 3 মাস 4 মাস বা 5 মাস ওই চ্যাপ্টারগুলোকে দেখার সময় না পাই, তাও যেন আমার কাছে ফ্রেশ থাকে ওই চ্যাপ্টার্সগুলো। বিকজ অবভিয়াসলি 12-এ একটা বোর্ড এক্সামের একটা প্রেশার থাকেই, যত না হোক বললে সেটা একটা আলাদা ইম্প্যাক্ট রাখি স্টুডেন্টের লাইফে। সৌভিক, তোমার কাছে যেটা জানবো যে তুমি যখন মেডিকেল কলেজে মানে গেলে, মানে একটু অন্য টাইপের মানে প্রিপারেশন থেকে একটুখানি মানে অন্য টাইপের প্রশ্ন, তো হোয়াট ইজ ইউর ফার্স্ট ফিলিং মানে দ্য ডে ইউ এন্টার ইনটু দ্য মেডিকেল কলেজ? তো তোমার মানে হয় না একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট, তো সেই ফিলিংটাকে দো ইট ইজ নট ইজি টু এক্সপ্লেন ইন ওয়ার্ডস, বাট স্টিল ইফ ইউ ক্যান। স্যার প্রথমে যখন যাই তো আমাদের আমি বলেছি সবাইকে হ্যাঁ। যে পুরুলিয়া মেডিকেল কলেজ, পুরুলিয়া গ্রিনারি পুরো, ইয়েস, তো একদম নেচারের মাঝখানে। নেচারের মাঝখানে। তো আমাদের দুটো হসপিটাল আছে, একটা সদর আর একটা সুপার স্পেশালিটি। তো সুপার স্পেশালিটিতে আমাদের কলেজ অ্যান্ড ক্যাম্পাস ওখানে আছে রয়েছে। তো ওখানে যখন প্রথম যাই, গাছপালার মধ্যে দিয়ে একদম গিয়ে ওখানে ভালো করে একটা রাস্তা আছে, গিয়ে যখন প্রথম মানে ওই গেটে ঢোকার আগে বোঝা যায়, দেখা যায় কলেজ। কারেক্ট। তো দেখেই জাস্ট নামটা দেখেই ফিল হলো ওফ, এই তো এবারে ঠিক আছে, এই ব্যাপারটা ঠিক মানে আছে। আমার যে হার্ড ওয়ার্কটা ছিল সেটা মোটামুটি একদমই তাই, ইট পেড অফ। একদমই তাই স্যার। গিয়ে অত বড় বড় বিল্ডিং, অডিটোরিয়াম, খুবই একটা স্টুডেন্ট লাইফে খুবই পছন্দের একটা একদম জিনিস। একদম মানে অডিটোরিয়াম হয়, একাডেমিক বিল্ডিং হয়, তার ক্লাস হয়, লেকচার থিয়েটার রুম। তো গিয়ে আমি খুবই খুশি হই মানে দেখে। কারেক্ট। তুমি যেহেতু নিজে পার্সোনালি এক্সট্রা কারিকুলার একটা, আমাদের অডিয়েন্সদের বলে রাখি, হি ইজ আ ভেরি গুড সিঙ্গার অ্যান্ড অলসো গিটারিস্ট। অ্যান্ড ও কলেজে যাওয়ার পর নিজের একটা ব্যান্ড করেছে ওদের কলেজের স্টুডেন্টদের মিলে, ছায়াপথ। এবং বাইন্টের আমাদের যে প্রোগ্রাম হয়, আমাদের যে রেজাল্ট সেলিব্রেশন প্রোগ্রাম করি আমরা স্টুডেন্টদের সাকসেসটাকে সেলিব্রেট করি। এবং তাতে প্রত্যেকবারই ওকে পেয়েছি আমরা আমাদের সাথে প্রোগ্রাম করার জন্য। তো উই আর ভেরি হোপফুল দ্যাট ইন ফিউচার অলসো হি উইল বি পার্ট অফ বাইন্ড একাডেমি অ্যান্ড দ্য প্রোগ্রামস অলসো। তো হ্যাঁ, যেটা মানে এই যে পুরো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে কারিকুলার অ্যাক্টিভিটিস তো খুবই ইম্পর্টেন্ট। মানে প্রত্যেক দিনের স্ট্রেস, প্রত্যেক দিনের পড়াশুনো, প্রফেসররা আছে, সিনিয়ররা আছে, সবাই মিলেই প্রথম বছরে তো গিয়েই কলেজ দেখতে হবে। সিনিয়ররা কিছু কিছু কথা হবে, প্রফেসররা নতুন নতুন দেখবে, কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকবে কলেজে গিয়ে। তো সেসবের মাঝে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওটাই নিজেকে মানে ফ্লো করতে আমাদেরকে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে কি হয়, ইউ উইল স্ট্যান্ড আউট। একদমই মানে তুমি ভিড় থেকে তোমাকে আলাদা করে দেবে ওই জিনিসটা, একদমই তাই না? মানে খুব ইজিলি তুমি লোকের নজরে চলে আসবে এই জিনিসগুলো হলে। একদমই স্যার, খুবই ভালো লাগবে সেক্ষেত্রে। এন্ড স্ট্রেস যেগুলো থাকবে সেগুলো দিনের শেষে অনেকটা কম হয়ে যায়। কারেক্ট। স্ট্রেস তো অবভিয়াসলি মানে প্রিপারেশন জার্নি হোক বা কলেজ লাইফে স্ট্রেস ইজ কনস্ট্যান্ট, বাট ইউ শুড নো হাউ টু ম্যানেজ দ্য স্ট্রেস। তো সোনক, তুমি 2024-এ যখন নিট এক্সাম দিলে, তো ওইবার তো কোশ্চেন পেপার তুলনামূলক অনেকটা ইজি হয়েছিল এবং খুব হাই স্কোরিং একটা এক্সাম হয়েছিল। কাট টু যদি আমরা নেক্সট ইয়ার দেখি 2025-এ, পেপার ওয়াজ ভেরি ডিফিকাল্ট,
স্পেশালি দ্য ফিজিক্স সেকশন ওয়াজ টু ডিফিকাল্ট, তো সেখানে কাট অফটা অনেকটা লো গেছে। তো এখানে একটা প্রশ্ন যে মানে তোমার তো মানে 2025-এ যে স্টুডেন্টরা যারা গেছিল পরীক্ষা দিতে, তো তাদেরও তো একটা টার্গেট সেট করে গেছিল কনসিডারিং দ্য কাট অফ ইন 2024 630 650 একটা রেঞ্জে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ হিসাবে। তো সেখানে যখন স্টুডেন্ট গিয়ে রিয়েলাইজ করবে যে পেপারটা খুব ডিফিকাল্ট, দেন হাউ টু ড্র্যাগ ডাউন দ্য টার্গেট, মানে এটা কিভাবে করা যায়? তোমার কি মনে হয় যে এই জিনিসটা কিভাবে স্টুডেন্ট হ্যান্ডেল করবে? বিকজ আমরা কিন্তু গতবার যেটা ইন্ট্রোডিউস করেছিলাম এখানে বলি, আমাদের আলটিমেট নিট টেস্ট সিরিজ চলেছিল। তো আলটিমেট নিট টেস্ট সিরিজ চলার পরই আমরা কি করতাম, স্টুডেন্টদের কাছ থেকে পেপার রিভিউ নিতাম। হাউ ইজ দ্য পেপার, ফিজিক্স সেকশন কেমন লেগেছে? বিকজ বাড়িতে গিয়ে তুমি পেপার অ্যানালিসিস করলে তারপর তুমি আমাকে বলতেই পারবে যে ফিজিক্সটা খুব ডিফিকাল্ট ছিল, বাট রিয়েল টাইম ইফ ইউ ক্যান অ্যানালিসিস অর নট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট না? তুমি 650 টার্গেট নিয়ে গেলে ওই অ্যাটেম্প্ট করে আসলে দেখা হলো বেশি নেগেটিভ হয়ে গেল, তো প্রবলেম। তো এটা তুমি কিভাবে দেখো, এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা উচিত স্টুডেন্টের? প্রথম কথা বলে রাখি, আমি এক্সাম স্টার্ট করতাম বায়োলজি সেকশনটা দিয়ে, বিকজ Correct. দ্যাট ইজ হাই স্কোরিং। আমার একদম একদম 24-এও ছিল অ্যান্ড ইভেন 25-26-ও আই গেস ওটাই follow একদম হয়েছে। একদম হ্যাঁ। বায়োলজি যদি আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কোরটা করে নিতে পারি, ওখানে আমার বাল্ক মার্কসটা চলে এলো। কোশ্চেন যখন টাফ হয়, ওটা একজনের জন্যই হয় না, কারেক্ট সবার জন্য টাফ হয়। Correct. অ্যান্ড ওটার জন্য যদি কম কাট অফ যায়, ওটা হলে যারা ভালো স্টুডেন্টস তাদের সিলেকশনটা হয়। তো আমি বলবো যে যদি ফিজিক্সটা হঠাৎ করে টাফ লেগে গেল ওখানে, বি কাম, প্রথমে এক এক করে সামলাও। প্রথমে বায়োলজিটাকে শেষ করো ভালোভাবে, তারপরে কেমিস্ট্রিটাকে শেষ করো। ফিজিক্সে যদি এমন কয়েকটা কোশ্চেন লাগে যে না হচ্ছেই না, প্রচুর কঠিন লাগছে, ছেড়ে দাও। এমন নয় যে তোমাকে 720 পেতে হবে। অবভিয়াসলি আগে আমাদের 24 অব্দি একটা মানে ট্রেন্ড ছিল যে 720, তো যে মানে অনেকজনই পেয়ে যাচ্ছে, ড্রিম স্কোর একটা। ড্রিম স্কোর একটা। ইভেন ফর মি অলসো ইট ওয়াজ দ্যাট। হ্যাঁ। কিন্তু যখন তুমি এক্সাম দেবে ওই এনভায়রনমেন্টে, তখন ওটা মাথা থেকেই বেরিয়ে যাবে যে ফার্স্ট টার্গেট টু গেট আ মেডিকেল সিট। ফার্স্ট টার্গেট যেন তারপরে- সিলেকশনটা যেন হয়ে যায়, তারপরে ইউ ক্যান স্কোর বিগ আফটার হ্যাঁ দ্যাট। ডেফিনেটলি। আর ওটাই বলার যে ফিজিক্সটা যদি আমি দেখি যে টাফ এসেছিল 25-এর, আমি পেপারটা এমনি দেখেছিলাম। সেম ইন 2026 অলসো। হ্যাঁ, তো যখন টাফ এসছে, অবভিয়াসলি তুমি যদি ফিজিক্স দিয়ে শুরু করো, মানে এটা আমি রেকমেন্ড করি না আমার তরফ থেকে। এটা ডেফিনেটলি আমরাও কখনো স্টুডেন্টদেরকে, দো আই টিচ কেমিস্ট্রি এন্ড ফিজিক্স, বাট স্টিল উই রেকমেন্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইউর এক্সাম ফ্রম বায়োলজি। বিকজ বায়োলজিতে যদি তুমি মানে যেটা আমরা বলি যে বায়োলজিতে 5 নাম্বার 10 নাম্বার পিছিয়ে গেলে ওটা মেকআপ করার কোনো জায়গা নেই। মানে স্টিল ফিজিক্সে তুমি যদি একটু উইক হও, তুমি কেমিস্ট্রি দিয়ে ওটা মেকআপ করতে পারবে। হ্যাঁ। কেমিস্ট্রিটা ফিজিক্স দিয়ে মেকআপ করা যায়, হ্যাঁ। বাট বায়োলজিতে সেখানে সবাই গুড স্কোর মানে ভালো স্কোর করবে। হ্যাঁ। তো এখানে তোমাকে শুরুতে একদম কাম কম্পোস্ট মাইন্ডে করাটা উচিত সেটা। হ্যাঁ, বায়োলজিটা যতটা পারবে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করো। তারপরে কেমিস্ট্রি ইজ লাইক দ্য সেকেন্ড স্কোরিং সাবজেক্ট ইন নি। কারেক্ট। তো কেমিস্ট্রিটা যদি তুমি পারো সবগুলোই অ্যাটেম্প্ট করা সবগুলোই চেষ্টা করো। বাট Correct. যদি দেখছো যে হচ্ছে না, লিভ ইট। Leave it, yes. নাথিং দ্যাট আমার যদি ওটা না হয় তো আমি বাট পরে এই যে তুমি এই জিনিসটা বললেন লিভ ইট, বাট এটা একটা যতটা ইজিলি বলে দেওয়া যায় না, ইট ইজ নট দ্যাট ইজি। মানে কোশ্চেন দেখে কোশ্চেনটা লিভ করে যাওয়া, এটা কিন্তু ঠিক মানে আমরা রিসেন্টলি একটা দেখেছিলাম যে যখন বিরাট কোহলি টেস্ট ম্যাচ খেলতেন উনি, তো লাস্ট মানে রিটায়ারমেন্টের 2-3 বছর আগে পর্যন্ত উনি কিন্তু একই 4th স্টাম্প 5th স্টাম্পের বলকে কোঁচা মারতে গিয়ে, বিকজ কভার ড্রাইভ ইজ ওয়ান অফ হিজ বেস্ট শট, তো ওই কভার ড্রাইভ যখনই ওইখানে বল দেখছেন উনি কিন্তু কভার ড্রাইভ করাতে নিজে আটকাতে পারছেন না, বাট স্টিল হি ইজ গেটিং আউট ইন দ্য সেম ফ্যাশন। Yeah. তো ওই যে মানে ইভেন আ গ্রেট ব্যাটসম্যান লাইক বিরাট কোহলি হি কুড নট রেস্ট্রিক্ট হিমসেলফ। তো সেই জায়গা থেকে মানে ওই মানে কোশ্চেন দেখে কোশ্চেন অ্যাটেম্প্ট করবো না, তো এটা কিভাবে মানে ট্যাকেল করা যায় যে আমি করবো না এই কোশ্চেনটা? ওটার জন্য অলরেডি যখন টেস্ট সিরিজ গুলো দেওয়া হয় তখনই মানে যদি মানে বায়ান্ট একাডেমিতে তো কোশ্চেন এমন হয় না যে প্রচুর ইজি হয়, হাই স্কোরিং হয়। আমি যখন মানে আমি তো দিয়েছি, আর এখন আই গেস ওটাই কন্টিনিউ হচ্ছে যে একদম। কোশ্চেন ইজ টাফ অ্যান্ড কোশ্চেন কোয়ালিটি থাকে। কোয়ালিটি, ইয়েস। হ্যাঁ, তো এখানে যদি হচ্ছে যে আমার কোনো টাফ কোশ্চেন আসছে, আমি পারছি না সেটা করতে, আর আমি ওটাতেই পড়ে আছি, এখানেই সেটাকে রেকটিফাই করার চেষ্টা করো। আচ্ছা। যদি এখানে রেকটিফাই হয়ে যায়, ফাইনাল এক্সামে গিয়ে তোমার মনে অবভিয়াসলি হবে মানে একটা কোশ্চেন ছাড়া মানে আমাদের মনে হয় যে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে গেলাম, ইয়েস। হ্যাঁ, কিন্তু যখন তোমার অলরেডি ওটা প্র্যাকটিস হতে থাকবে তখন ফাইনালে গিয়ে একটু হলেও তুমি ফর্সা পাবে। মানে জিনিসটা এমন হচ্ছে, ধরো কোশ্চেন পেপারটা খুব ডিফিকাল্ট হয়েছে, বাট তুমি যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে এক্সামের সময় তুমি যখন ক্যালকুলেট করছো, আমার তো 530-40ই হয়েছে, মানে
সেই জায়গাতে মানে ওই অ্যানালিসিসটা করাটা কি যায়, মানে কোথাও একটা ইনসিকিউরিটি থেকেই যাচ্ছে যে আমারই কি টাফ মনে হচ্ছে, মানে বিকজ উই হ্যাভ এক্সপেক্টেড স্কোর লাইক 600 প্লাস 650 প্লাস, তো সেখান থেকে লাইক এবার যে এক্সামে মানে আমরা উই আর এক্সপেক্টিং দিস ইয়ার ওয়েস্ট বেঙ্গল কাট অফ উইল বি 510 to 515, তো সেইখানে ধরো যে এক্সাম দিয়েছিল সে যে 530 540 অ্যাটেম্প্ট করার পরে দেন হি মাইট নট বি স্যাটিসফাইড না, যে আমি মানে 530 540 এটা কি হবে একটা, এই যে কোয়েশ্চেন মার্কটা, তো সেখান থেকে দেখা যাচ্ছে ওতে আরো ও কিছু অ্যাটেম্প্ট করতে গিয়ে তখন ভুলগুলো করে আসছে, দেখা যাচ্ছে তখন 530 জায়গায় ওই ভুলগুলো করার জন্য 510 এর নিচে নেমে যাচ্ছে, তো এইগুলোকে অ্যাভয়েড করতে হবে, তাই না? হ্যাঁ অবভিয়াসলি, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিলেকশন ম্যাটার্স। হাউ টু ওভারকাম দ্যাট ফোমো, মানে দের ইজ আ ফিয়ার অফ মিসিং আউট না, তো এই ফোমোটা কিভাবে মানে অ্যাভয়েড করা যায় ডিউরিং দ্য এক্সাম? আমি করেছিলাম, আমার বায়োলজি, আমার পেপারে 2024-এ বায়োলজিটা একটু লেন্দি ছিল, যেটা আমার লেগেছিল। আমি বায়ান্টের এখানে বায়োলজিতে মানে ইজিলি আমার 45 ম্যাক্সিমাম 1 আওয়ার লাগতো, কারেক্ট এটা আমার নিটে গিয়ে 115 or 120 মানে 1 hour and 20 minutes লেগে গেছিল। কারেক্ট। সো ওটা আমাকে একটা সেটব্যাক দিয়ে দিয়েছিল, কেন কি আমার কেমিস্ট্রি ফিজিক্স তখনও বাকি, আমি ক্লক দেখছি টিক টিক হয়েই যাচ্ছে। সো আমি ভাবলাম যে না, অমনি করে হবে না, বিকজ আমার সিলেকশন দরকার। আমি বেশি মার্কস নিয়ে করে আমার কোনো লাভ হবে না যদি আমি নাই পেলাম। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, Very good তো point, yes. এটা সেই মুহূর্তে মানে ফাস্ট থিঙ্কিং মানে ডেভেলপ করতেই হবে। আর যখন Correct. মানে নিটের প্রিপারেশন হয়, ফাস্ট থিঙ্কিং ডেভেলপ হয়ে যায় এক্সাম দিতে দিতে। correct. ওই জন্য বলা হয় যে টেস্ট সিরিজগুলো দাও তোমরা। ইয়েস, হ্যাঁ, মানে যেটা আমি করেছিলাম, টেস্ট সিরিজ নিটের কিছু মান্থ আগের থেকে ডেলি টেস্ট সিরিজ হতো, স্যারের কাছে আমি ডেলি টেস্ট সিরিজ দিতে আসতাম। হ্যাঁ, কারেক্ট। তো এটা কি করলো না, আমার তখন থেকে একটা মানে অভ্যাস ক্রিয়েট হয়ে গেল যে যদি প্রচুর টাফ কোশ্চেন দেখি আমার দ্বারা হচ্ছে না, আমি অনেকটা টাইম 1 to 2 minutes টাইম ইজ আ ভেরি বিগ টাইম অনেকটা time, একটা yes. কোশ্চেনের জন্য। তো আমি দেখলাম আমাকে বেরিয়ে যেতে হবে। যদি তুমি কেমিস্ট্রি বা বায়োলজির থিওরিটিক্যাল কোশ্চেন দেখো, মানে 3-4টে কোশ্চেন হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, বায়োলজিতে অনেকগুলো কোশ্চেন হয়ে হ্যাঁ। যাবে, তো সেখান মানে থেকে তুমি 3-4টে কোশ্চেন মিস করে যাও মানে ইটস আ বিগ থিং। ইয়া। আর বায়োলজিতে অবভিয়াসলি যেটা আপনি বললেন যে বায়োলজিতে যদি 5 নাম্বার বা 10 নাম্বার পিছিয়ে যায়, সেখানে মেকআপ ইউ কান্ট। ইয়েস, ফিজিক্সে তুমি ওখানে 30-40 মার্কস বেশি মানে পেলে সেখানে কোনো লাভ নেই, কেন কি র্যাঙ্ক বায়োলজি থেকেই শুরু হয়, বায়োলজির মার্কস থ্রু দিয়ে। Correct. আর বায়োলজিতে এভরি নিট অ্যাসপিরেন্টস মানে গেটস আ ভেরি গুড মার্কস। কারেক্ট। হ্যাঁ, তো যদি তুমি বায়োলজি, হ্যাঁ, মানে এটা তো সত্যি কথা, মানে নিটে তারাই আসে যাদের বায়োলজির প্রতি একটা লাইকিং হ্যাঁ থাকে। অবভিয়াসলি, তো এটা একটা একদম তো সেখানে বায়োলজিতে ভালো স্কোর সবাই করবে, এটা করতেই হবে। যখন আমি এক্সাম দিচ্ছি তখন লাগছে যে এটা পারছি না, ছেড়ে গেলে আমার কি হয়ে যেতে পারে, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন যে আমি এবার ছেড়ে গেলে আই উইল গেট 4 marks less. Yeah. But if I get wrong, then I'll get 5 marks less. That extra 1 marks is. সৌনক যে কথাগুলো বললো বায়োলজির ব্যাপারে, ওভারঅল বায়োলজিতে সেই ইয়ারে আমার এখানে যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে সৌনক হাইয়েস্ট পেয়েছিল বায়োলজিতে 355 out of 360। তো ওই এক্সামের টাইমে গিয়ে ডিসাইড করা বা মাইন্ড ঠিক রেখে যে এটা করব না, এটা একটা খুব বড় জিনিস যেটা আমি স্টুডেন্টসদেরকেও রেগুলার বেসে বলে থাকি যে আমার কম্পিটিশনটা হবে আমার সাথে। আমার কম্পিটিশনটা এরকম নয় যে বাকি সকলের সাথে, কারণ আমার কম্পিটিশন আমার সাথে মানে কি যে আমার সিলেকশন দরকার। আমরা দেখেছি অনেক স্টুডেন্টসকে যে এ তো খুব ভালো করছে, এ তো 600+ মার্কস নিয়ে আসছে, ঠিক আছে, যদি তুই সবসময় সেটাই দেখিস যে হ্যাঁ আমি তো করতে পারছি না, আমি তো টপ 5 আসতে পারছি না, এটা করলে যেটা দিনের শেষে হবে যে অনেক স্টুডেন্ট থাকে না, তারা হয়তো ওই ক্যাপাসিটি নয়, বাট আমি আজকে 300 পাচ্ছি, 300 পাচ্ছি, আমাকে দেখতে হবে আমি যদি 350 পাই, 400 পাই, এই জিনিসটা অনেকে মিস করে যায়। আমি তো টপ 5 আসতে পারছি না, আমি টপ 3-তে আসতে পারছি না, তাহলে মনে হয় আমার দ্বারা হবে না। কম্পিটিশনটা টোটালি নিজের সাথে, এক্স্যাক্টলি, মানে নিজেকে বেটার করা। আজকে আমি ক্লাস 11 দিতে 300 পাচ্ছি, 400 পাচ্ছি, 12-এ গিয়ে সেটা হয়তো 500 হতে পারে, 550 হতে পারে। তো আমি দেখি আমি কালকে কোথায় ছিলাম, আজকে আমি কোথায় যাব, এই জিনিসটা খুব মানে আমি বিলিভ করি। ইভেন আমি সৌনকের মধ্যে এটা দেখেছিলাম, কারণ যেটা বলেছি আমি এর আগে, সৌনক গোটা 11টা ল্যাক করে যায়, 12-এও একটা ক্লাসও মিস করতো না। ইভেন আমি যেটা দেখেছি ও 12-এ ক্লাস 11-এর ব্যাচে আসছে, 12-এর ব্যাচে আসছে, রিপিটার্স ব্যাচে আসছে, যেখানে আসার সব জায়গায় এসে যে যেগুলো প্রবলেম ছিল সব সলভ করে যাচ্ছে, অ্যান্ড যার ফলে কিন্তু বায়োলজি, আর ও বছরও বায়োলজির মার্কসটা দিয়েই কিন্তু সিলেক্ট হয়েছিল বেসিক্যালি। তো এটা একটা বিরাট বড় জিনিস, অ্যান্ড এটা আমি বাকি সব স্টুডেন্টসকেই বলবো যারা নিট অ্যাসপিরেন্টস,
তোরা কিন্তু লাস্ট মোমেন্ট অব্দি ট্রাই করে যা, যে আমার মার্কস আসছে না, যদি আমি আমার 100% দিয়ে থাকি তাহলে একটা টাইমের পর রেজাল্ট আসবেই। মানে আমি তো বলবো যে আমার এফার্টটা প্রাইমারি, রেজাল্টটা সেকেন্ডারি, রেজাল্ট অটোমেটিক হবে। আই থিঙ্ক তোরাও একদম তাই না? একদম স্যার আপনি continue করুন। হ্যাঁ। তো সৌভিকের কাছে যেটা নেক্সট, ধরো অনেক সময় না স্টুডেন্ট এই প্রিপারেশন যখন অনেকেই মানে আমাদের মিদনাপুরের ছেলেমেয়েরা তো মানে খুবই মানে আর্ট বলো বা সিঙ্গিং এগুলো নিয়ে যথেষ্ট মানে একটা প্যারেন্টসরাও খুব ইন্সপায়ার করে ছেলে মেয়েদেরকে, কিন্তু দেখেছি ক্লাস 10 হয়ে যাওয়ার পরে যে এবার ওই দিকে আর ফোকাস করলে হবে না এবার। তো এই জিনিসটা কি খুবই দরকার, মানে যদি কেউ সিঙ্গিং শিখছে, ধরো গান শিখছে, তো সেটা 11-এ পরে ওঠার পরে কিনা পড়াশুনো নষ্ট হয়ে যাবে বা এটা তুমি কিভাবে দেখো? বিকজ তুমি তো সিঙ্গিংটা তুমি কি ছেড়ে দিয়েছিলে মানে 11-12 মানে যখন নিটের প্রিপারেশন করেছিলে? না স্যার, আমি কমপ্লিটলি কখনোই ছাড়িনি। একটা সেকশন থাকতো, আমাকে ঘরের লোক বাবা মা আমার বলে দিয়েছিলেন যে এই সেকশনে গান বাজনা কর, এতটা টাইম কর। আচ্ছা। আর গান বাজনা বলতে গেলে গান বাজনা কখনো টাইম বাউন্ডে হয় না, সবাই যারাই করে তারাই জেনে থাকে টাইম বাউন্ডে গান বাজনা করা যায় না। Correct. তো হ্যাঁ, 1-2 ঘন্টা এক্সট্রা হয়তো হয়ে যায়, কিন্তু তাতে মাইন্ডটা যে রিফ্রেশ হয় সেটা পড়াতে অনেকটা হেল্প করে। কারেক্ট। এন্ড তার সাথে সাথে আমাদেরকে গান বাজনা বন্ধ করতে কিন্তু একদমই হয় না। এটা একটা মিসকনসেপশন যে আমাদেরকে আমরা যেটা করছি, তবে হ্যাঁ তা বলে আমি গানও করছি, আমি গেমও খেলছি, আমি আবৃত্তিও শিখতে যাচ্ছি, এই নাচতেও জায়গাটাতে- যাচ্ছি, এতগুলো না। এই জায়গাটাতে প্রবলেম হ্যাঁ, মানে এক্সট্রা কারিকুলার তোমার যেটাতে সব থেকে বেশি প্যাশনেট একদমই তাই। সেটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতেই একদমই। পারো, মানে একাডেমিক্স এর পাশাপাশি ওটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতেই পারি। ওর জন্য টাইম অ্যাডিকুয়েটলি থাকে স্যার আমাদের কাছে। এক্স্যাক্টলি হ্যাঁ, মানে ইনফ্যাক্ট যতই একটা স্টুডেন্ট পড়াশোনা করুক না কেন, 10 hours 12 hours মানে তাও আমি অনেক বেশি বলে দিচ্ছি, 10 to 12 hours যদি পড়াশোনা করে স্টিল ইউ হ্যাভ 12 more hours, 6 to 7 hours যদি স্লিপ আমরা ছেড়ে দিই তাও 4-5 ঘন্টা থাকছে। তো সেখান থেকে 1 ঘন্টা আরামসে 1 ঘন্টা বের করাই যায় যদি চাই, মানে সেটা Easily. তো ওইটাকে এক্সকিউজ হিসাবে দেখিয়ে দেওয়া যে আমি গানের জন্য হয়তো পড়াশোনা না, করছি না, না, একদমই না। তো সেটা এটা ভুল কথা যে পড়ছে না বা পড়বে না, পড়বে। কারেক্ট। ফোকাসটা নিজের উপরে রাখা উচিত যে আমাকে এটা আমার গোল, এটা আমাকে করতে হবে। একদম একদম, মানে এটাতে আমার মনে হয় যদি এই গান বলো নাচ বলো বা যে যা শিখছে আবৃত্তি, এটাতে কি হয় যে ওই যে স্ট্রেসফুল যে একটা জার্নি থাকে সেখান থেকে হয়তো কোথাও না কোথাও একটা রিলিফ ওরা ফিল করে যে হ্যাঁ একটু ডিফারেন্ট টেস্ট পাচ্ছি আমি, যেখানে আমার একটা ইন্টারেস্ট আছে আরো কিছু লোকজনের সাথে। মানে ব্যাপারটা কি হয়, আমি যখন কোচিং এ আসছি Socialize. সেখানে হ্যাঁ মানে কোচিং এ যাদের সঙ্গে আমি আছি তারাও ওই নিট নিয়ে কথা বলছে, তারা বায়োলজি নিয়ে কথা বলছে, কেমিস্ট্রি নিয়ে কথা বলছে, ফিজিক্স নিয়ে। যখন আমি গানের কাছে যে কেউ রবীন্দ্রসঙ্গীত নিয়ে, নজরুল অন্য একটা জায়গা নিয়ে কথা হচ্ছে, তো সেটা হয়তো কোথাও না কোথাও একটা রিফ্রেশমেন্টের জায়গা একদমই স্যার। দেয় সেটা মানুষকে। তো সেটা একটা ব্যাপার। তো কলেজের আচ্ছা কলেজে যাওয়ার পরে যেটা হয় মানে সব থেকে স্টুডেন্ট এখন যারা স্টুডেন্ট আছে তারা মানে এই সিনিয়র জুনিয়রের যে একটা মানে নোকঝোক যেটা আমরা তো সেই জিনিসটা তোমরা কি কিরকম ভাবে মানে তোমাদের সঙ্গে কিরকম কি ছিল? স্যার সিনিয়র জুনিয়র ব্যাপারটা প্রথমে থেকেই সিনিয়র্স আর লাইক আ লোকাল গার্ডিয়ান। একদমই হ্যাঁ, তাই, মানে- একদমই তাই। আমার হ্যাঁ। কলেজে এও তো আমার জুনিয়র, তো কলেজে যাওয়ার প্রথম দিন থেকে আমাদেরকে বলা হয়, আমরা সিনিয়ররা বলে আমরাও জুনিয়রদেরকে বলি যে সিনিয়রস আর অলওয়েজ রাইট। প্রথমে গিয়ে আমার মনে হতো এরকম কি হয় নাকি, তো পরে পরে যত দিন কেটেছে, আমার 3 বছর কেটেছে কলেজে, হ্যাঁ। পরে পরে যত দিন নাও ইউ আর অলসো সিনিয়র। হ্যাঁ, পরে পরে যখন কেটেছে তখন এখন বুঝতে পারি যে তোমার কাছে অ্যাডেড রেসপন্সিবিলিটি এসছে টু হ্যান্ডেল ইউর জুনিয়র। একদমই তাই স্যার, কারণ আমাকে ওটা পাস করতে হবে, আমাকে লিঙ্গুইস্টিকটাও জানাতে Yes, হবে। this baton has to pass over the একদমই তাই। এ যখন নিট পায় তখন ওকে আমি জানাই, ওকে আমি কিছু কিছু টিপস দিই। তো আমার সিনিয়ররা আমায় দিয়েছে, তো প্রথমে মনে হতো সিনিয়ররা কেন বলবে আমায়, আমিও তো এরকম ব্যাপারটা নয়, যদি আমরা ফ্রেন্ডলি হিসাবে অ্যাকসেপ্ট করি। আর একটা পয়েন্ট, কিছুদিন যাওয়ার পরে কলেজে কিছুদিন যাওয়ার পরে সিনিয়র্স এর মতো বন্ধু আর কেউ হয় না। কারেক্ট। হ্যাঁ, আমার আমি মানে কলেজে আমার সিনিয়ররাই সবকিছু। আমার সিনিয়রদের সাথে খাই, সিনিয়রদের সাথে বসে গান বাজনা করি, আড্ডা মারি, সবকিছুই। আর তারা আমাকে পড়াশোনার ক্ষেত্রে আমার যে প্রফ আছে বা সেমিস্টার এক্সাম রয়েছে, প্রত্যেকটা জায়গায় খুবই হেল্প করে। এই টপিক পড়ে নে, এই টপিক গুলো দেখে কারেক্ট নে। কারেক্ট। এই যে জায়গাটা বললে না, আমি একটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজ বলবো বা মেডিকেল কলেজে প্রফেসরস উইল গিভ ইউ দ্য টাস্ক, বাট হাউ টু ডু দ্য টাস্ক সেটা কে বলবে? সেটা সিনিয়র্স বলবে। সিনিয়ররাই একদমই বলে। সিনিয়ররা বলবে যে এই প্রফেসরের এই মানে অনেক সময় অ্যাসাইনমেন্ট ডেট দিয়েছে ধরো নেক্সট 2 দিন পরে, বাট বলবে ঠিক আছে এই প্রফেসর 2 দিন পরে দিলেও নিয়ে নেন, অ্যাকসেপ্ট করে না। এই যে লুপ হোলস গুলো, এই যে সিক্রেটস গুলো, তো এগুলো সিনিয়ররাই শেয়ার করে। সিনিয়ররাই কারেক্ট। তো
এটা তো সেরকম কিছু ভয়ের কিছু নেই, এটা একটা হেলদি একদমই না, একদমই হেলদি না। একটা রিলেশনশিপ ওটাকে থাকে। আমাদেরকে এনকারেজ করতে হয়। প্রথমে জুনিয়ররা গিয়েই জাস্ট ভয় পেয়ে যায়, ফ্রিক আউট করে যায় যে না না হ্যাঁ। মিসবো না। ওটাকে একটু কন্টিনিউ করলেই লাস্টে দেখা যাবে যে একটা ফ্রেন্ডলি। হয় না, একটা ওই মিউচুয়াল রেসপেক্টফুল জায়গাতে থাকতেই হবে, মানে যেটা যেটা উচিত, মানে আমরা বাড়ির বড়দের সাথে যেভাবে হ্যাঁ রেসপেক্টফুলি যাই, তো সেভাবেই মানে দে আর অলসো সিনিয়র্স, তো আমাদের ওই মিনিমাম রেসপেক্টফুল যদি দেখাই তাহলে রেসপেক্ট দিলে সে রেসপেক্ট পাওয়া যায়। এক্স্যাক্টলি, আর সেটা ইফ ইউ গিভ equally রেসপেক্ট ইউ উইল ডেফিনেটলি পাওয়া যায়। টেক রেসপেক্ট। তো এবার হচ্ছে যেটা মানে ধরো নিট এক্সাম এবার হলো, মানে এই যে ধরো একটা জিনিস যেটা খুব স্টুডেন্টস বা প্যারেন্টস এর মাথার মধ্যে এসছে, এই যে যেটা আমি ক্লাসেও বলেছিলাম স্টুডেন্টসদের কাছে, যে এই পেপার লিক হওয়া নিয়ে একটা খুব বড় কন্ট্রোভার্সি নিটে এসে, এবং রিসেন্টলি আমি একটা দেখেছিলাম মানে সময় রানার একটা শো, ওই ইন্ডিয়াস গট লেটেন 2-তে, সেখানে একজন অরুণাচল থেকে একজন এসেছিলেন, ও সি স্টাডিং BHMS होम्योपैथी, तो बोलते आप तो असली डॉक्टर बन जाते क्योंकि आप तो पेपर भी लीक हो गया। মানে এই জায়গাতে চলে গেছে, তো সেখান থেকে নিটের যে গ্লোরিটা সেটা কিভাবে ফিরিয়ে আনা যায়, মানে কিভাবে এই জিনিসটা, বিকজ ডক্টর যেটা বলছেন ডক্টর, ইটস ডেফিনেটলি দেয়ার আর মেনি নোবেল প্রফেশনস আর দেয়ার, বাট যতগুলো নোবেল প্রফেশন আছে তার মধ্যে ডক্টর উইল বি অলওয়েজ অন টপ, রাইট? তো সেই যে একটা গ্লোরি, সেটা কিভাবে তোমাদের কি মনে হয়, বিকজ ইউ হ্যাভ অলসো গন থ্রু দিস, বিকজ কোথাও না কোথাও তোমাদেরও শুনলে এটা খারাপ লাগে, না তাই না? তো সেটা কি মনে হয়? আমার কেসটা হচ্ছে 2024-এও there was something রিউমার called বিকজ there are many students score 720 out of 720. সুপ্রিম কোর্ট হয়তো এটাকে রুল আউট করে দিয়েছিল, বাট হ্যাঁ, those who know they know that something was দেখো fishy. এটা তো সত্যি কথা যে পেপার 2026-এই যে লিক হয়েছে, এটা কিন্তু একেবারে বাজে হ্যাঁ। কথা, আগেও লিক হয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে আউটব্রেজটা এইবারে এসেছে। ধরা পড়ে না। হ্যাঁ, সবসময় ধরা পড়ে না সবকিছু জিনিস। না, একটা জিনিস যেটা ভালো হবে সেটা হচ্ছে সিবিটি মোড করেছে শুনলাম Correct, নেক্সট হ্যাঁ। ইয়ারের নিট থেকে। আই উইল সে দেয়ার ওটা খুব ভালো একটা কিন্তু জিনিস করেছে। সিবিটি মোড হলে না একটা জিনিস, সেটা নিটের একটা যে একটা আবেগ বলো বা ইমোশন বলো, যে এই 680 685 700 সিবিটিতে আর এটা আমাদের তখন পার্সেন্টাইলে চলে যাবে, কোথাও না কোথাও এই জিনিসটা মিস করবো আমরা। ভিডিওর অনেক ড্রব্যাক আছে। হ্যাঁ, মানে সিবিটিতে হলে কি হবে, ওই পার্সেন্টাইল মোডে চলে যাবে জিনিসটা, Obviously, মানে এটা হবে। 720 আমি স্কোর করেছি, এই জায়গাটা বলার মতো আর জায়গা থাকবে না, তো সেটা আমাদেরকে অ্যাডাপ্ট করতে টাইম লাগবে, যে হ্যাঁ। 99 পার্সেন্টাইল মানে জিনিসটা। তো এটা একটা খুব বড় জায়গা, মানে ইমোশনালি উই আর অলসো কানেক্টেড উইথ দ্যাট না, কত নাম্বার আছে 680 685 690 বাবলিং করা। পাবলিং করে, ইয়েস। বাট স্যার ওই বাবলিং করাটা নস্টালজিয়া হতে পারে, বাট ওটা অ্যাকচুয়ালিতে একটা হেডেকের টাইপের ছিল। মানে But it is also like medical field, there is no second option, right? No, If you obviously made not. one mistake, that's end of life. yeah, So same will be in the pen and paper না, but যদি মানে তার জন্যই পেন এন্ড পেপার করা হয়েছিল জিনিসটাকে, যে there is no scope for single mistake, because as a doctor your single mistake can ruin a life, yes, একদমই তাই স্যার। but এখানে হচ্ছে কি মাল্টিপল তুমি অপশনস এর চেঞ্জ করতে পারছো, but still there are few advantages disadvantages তো থাকেই সবকিছু সব জিনিসের। কিছুতে ইভেন ওএমআর এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ Correct, একদম আছে। সিবিটিতেও আছে। আচ্ছা, মানে যেই তো সিবিটি মোডেই হয়ে আসছে এতদিন হ্যাঁ। ধরে, উই ক্যান অল সি মানে ওর কি কি হচ্ছে কি না হচ্ছে। নিটের গ্লোরিটা হচ্ছে স্যার কোশ্চেন টাফ আসা দরকার, এটা আমার পার্সোনালি মনে হয়। একদমই আসলে মানে কোশ্চেন ইজি হলে অনেকজন চলে আসবে Yes. এতে, হাই স্কোরিং এ গিয়ে কোনো লাভ হয় না। আমি যেটা মনে করি যারা ডিজার্ভিং তারা হয়তো মানে কোশ্চেন যখন খুব ইজি হয় না, যারা ডিজার্ভিং তারাই হয়তো চান্স হ্যাঁ। পাবে না। ছিটকে যেত। এটা Obviously, একটা প্লাস পয়েন্ট। আমরা যে 2 বছর টফ পেপার এসেছে সেটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ। ইভেন এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্টে ইজি ছিল, বাট যেটা রিনিট হলো তার পেপার টাফ হওয়ার জন্য কিন্তু আমরা যেটা মানে প্রেডিক্ট করছি যে cut এবারে অনেকটাই যে নামবে। 2026-এর রিমিটেড যে পেপারটা না, মানে কেমিস্ট্রি সেকশনটা কিন্তু ডিফিকাল্ট ছিল না, বাট স্টুডেন্টরা আগে থেকেই সাইকোলজিতে ধরে নিয়েছে যে রিমিটের পেপার তো টাফ হবেই, মানে এটা কিন্তু ধরেই নিয়েছিল ওরা, তো সেই জন্য কেমিস্ট্রি পেপার মানে 5-6টা কোয়েশ্চেন ওয়াজ মডারেট টু ডিফিকাল্ট লেভেল, বাট বাকি কোয়েশ্চেন্স কিন্তু এত ডিফিকাল্ট ছিল না পেপার, আমি তো প্রপারলি যখন অ্যানালাইসিস করেছি, এবং কিছু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল, একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি রিনিট তো আর নর্মাল আমাদের যেটা হয় সেটার মধ্যে তো পড়ে না। নিট After যখন 10 হয়ে years যায়, রিনিট হলো। আফটার 10 years 2016, নিট যখন হয়, after a decade, নিট হয়ে যাওয়ার পরে আমাদের মাথা থেকে অনেক একটা বার্ডেন নেমে যায়, একটা প্রচুর মানে আমরা প্রেসারে থাকি। কারেক্ট। যখন নেমে যায় তারপরে আর কেউ নিটের পরে আর কেউ নিটের বইগুলো খুলে পড়ে না, নোটসও পড়ে না,
হঠাৎ করে একটা এত বড় এক্সাম ক্যান্সেল করে দেওয়া, তারপরে আবার ওটাকে কন্ডাক্ট করানো, অলরেডি অনেক স্টুডেন্টস, ভালো ভালো স্টুডেন্টস এমনি থাকবে যারা পড়াশোনা থেকে পুরো ডিট্যাচড হয়ে গেছে, তাদেরকে আবার ওইটাতে ফিরতে হবে, আবার সেই নিটের ওই প্রেসারটাকে নিতে হবে। ওই জন্য আর নিটের পেপার টাফ হয়, এটা অলরেডি আমরা দেখে এসেছি। তো ওটা একটা সাইকোলজি থাকে, সাইকোলজিক্যাল ব্যাপার তো থাকে। এই এত সব নিয়ে যখন পেপার দেওয়া হয়, আর যদি পেপার একটু টাফ হয়ে যায় বা অনেকটাই টাফ হয়ে যায়, তখন যারা মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট তাদেরই সিলেকশনটা হয়ে যায়। কারেক্ট, সবসময় মানে এটাই উচিত অ্যাকচুয়ালি, যারা অ্যাকচুয়াল প্রিপারেশন করেছে, দোজ হু ডিজার্ভ, দে শুড এন্টার ইনটু দ্য মেডিকেল কলেজ। লাইক না হলে ইজি পেপার করে, অনেকে গেসিং করে, অনেকে এদিক ওদিক করে বেরিয়ে। গেসিং করে তো আর মেডিকেলে মানে পেশেন্ট ঠিক করা যায় না। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলোতেই আমাদের দেখতে হবে যে যারা স্টুডেন্টরা তোমরা দেখছো, অবশ্যই তোমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে প্রপার ওয়েতে, ডাইরেক্টেড ওয়েতে প্রিপারেশনটা রাখা। আর রেজাল্ট এই যে না, অনেকে স্যার যেটা বলছিলেন যে অনেকে ওই টপ 5, টপ 3, টপ 10, আমরা প্যারেন্টসদেরকে আমাদেরকে ডিল করতে, প্যারেন্টসরাও বলেন যে আমার মেয়ে বা আমার ছেলে তো টপ 10 এর মধ্যে আসছে না, কবে টপ 10 এর মধ্যে আসবে। ইট ইজ নট ইজি ফর আস টু টেল কি কবে আসবে, মানে টু গিভ আ পার্টিকুলার ডেট। স্যার একটা জিনিস জানতে পারলাম, এরাই বলছিল আজকে তোরা যে তোদের কলেজে কারা আছে যারা হয়তো নাকি 80%ও মনে হয় পাইনি বোর্ডে, বাট বা মেডিকেল কলেজে, তাই তো? কে বলছিলি? এইমসে কোন স্টুডেন্ট 80%ও পাইনি, বাট এইমসে আছে। সো কোনটা ম্যাটার করছে? ওই এইমসটা একটা ম্যাটার করছে। এটা মানে এইমস যখন মানে 90 লেস দেন মানে মোর দেন 90% স্টুডেন্ট যারা এইমসে বা আইআইটিতে গেছে, যে এক্সট্রিমলি হাই আইকিউ ছিল বলে গেছে, ওই পার্সেন্টেজটা লেস দেন 5%। বাট বাকি 95 or মোর দেন 95% স্টুডেন্ট এরকম যারা কিনা ওই হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্ট ওয়ার্ক, কনসিস্টেন্টলি ডিসিপ্লিন। ইয়েস, তো এখানে মোটিভেশন, যখন আমরা লং জার্নিতে আছি যেখানে মোটিভেশন ক্যান প্লে আ ভেরি স্মল রোল। yourself is the best motivation. হ্যাঁ, একদম তাই। তো এটা নিটটা আমি বারবার প্যারেন্টসদেরকে বলি যে এটা নিট হচ্ছে 100 মিটারের রেস নয়, যে আমি করে নিলাম হয়ে গেলাম শেষ। আর নিট ইজ এ 5 কিলোমিটার লং ম্যারাথন, মানে নিজেকে কনসিস্টেন্ট ওয়েতে ওই রেসটাতে টিকিয়ে রাখা, ইট ইজ মানে। আর সব থেকে বড় ব্যাপার, ইট ইজ মানে যখন আমরা কোনো কাজ করি না, তখন যদি ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেয়ে যাই, দেন উই ক্যান গেট মোটিভেটেড, রাইট? বাট নিটে 11 থেকে যে ছেলেটা প্রিপারেশন শুরু করেছে, 11, 12 দেওয়ার পরে নিটে বসে তখন সে রিওয়ার্ডটা পাচ্ছে। বাট এই একবার দুবার পরে তো এইভাবে তো এটা তো ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টে মোটিভেটেড, রাইট? যতক্ষণ মানে নিট এমন একটা জিনিস, যদি নিজের ইচ্ছা না থাকে, ইউ কান্ট ক্র্যাক ইট। মানে বাবা মা বলছে ওই জন্য আমাকে করতে হচ্ছে, বা কেউ একটা ফোর্স করছে ওই জন্য করতে হচ্ছে, অমনি করে নিট হয় না। হ্যাঁ, তুমি যেমন নিজের ইচ্ছে বললে, আমি একটা এই প্রশ্নটা আমার খুব মানে আমি তো খুবই বলি এই স্টুডেন্টদেরকে যে তুমি কি জেই বা নিট দুটোর মধ্যে ডিসিশন নিয়ে ফেলেছিলে, নাকি তোমরা দুটোই দিয়েছিলে, যেটা হয়ে যাবে সেটা যাবে, মানে এরকম একটা আমি পার্সোনালি শুধু নিট দিয়েছিলাম। শুধু নিট দিয়েছিলে? এটা দিইনি বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি যেই প্রিপারেশন নিচ্ছিলাম না, কারেক্ট, ফার্স্ট অফ অল। হ্যাঁ, আমার মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা দেখি, আমি যেহেতু আমার টিচিং ক্যারিয়ার 10 ইয়ার্স আমি ওয়েস্ট বেঙ্গলে বাইরেই কেটেছি। 2024 ডিসেম্বরে আমি ওয়েস্ট বেঙ্গলে আসি। তো আমি যেটা বাইরে আদার স্টেটসে যেটা দেখেছি, দে আর ভেরি মাচ ডিসাইডেড যে ইফ আই ওয়ান্ট টু গো ফর নিট, পিসিবি উইল বি মাই সাবজেক্টস। সাম অফ দেম দে ডোন্ট হ্যাভ ইভেন হ্যাভ ফোর্থ সাবজেক্ট অলসো, তারা ফোর্থ সাবজেক্টই রাখেনি, নেই না এটা। হ্যাঁ, আর যদি পিসিএম ইফ দে আর গোইং টু গো ফর জেই। বাট এখানে কি হয় যে মানে প্যারেন্টসরা অনেক সময় অনেককে অ্যাডভাইস নেওয়ার জন্য XYZ কাউকে জিজ্ঞেস করে, উনি তো তখন কি বলে, পিওর সায়েন্স না হলে তো সায়েন্সের কোনো মানেই নেই। মানে এইটা তো একটা মিসকনসেপ্ট না, ম্যাথমেটিক্স না রাখলে নিট কি করে হবে। তো এই যে জিনিসগুলো, এতে করে মানে এই জিনিসগুলোতে কি হচ্ছে, তো স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব নিয়ে চলছে, সে জেই এক্সামও দিচ্ছে, সে নিট এক্সামও দিচ্ছে। বাট দিস কোর্সেস আর দ্য প্রফেশনাল কোর্সেস, ইউ মাস্ট হ্যাভ দ্য প্যাশন, বিকজ এটা তোমার প্রফেশন হবে আফটার ফিউ ইয়ার্স। তো ইফ ইউ আর নট প্যাশনেট অ্যাবাউট ইট, দেন হাউ ইট ক্যান বি ইউ উইল বি এ গুড ডক্টর, এ গুড ইঞ্জিনিয়ার। তো এইটা খুব ইম্পর্টেন্ট না, যে পিসিএমবির কথাটাতে যখন আসলাম, আমার 10-এর পরে ম্যাথস নিয়ে কোনো ইচ্ছা ছিল না। আই ওয়াজ নট ইনটু ম্যাথস এন্ড অল। বাট আমাকে পিসিএমবি নেওয়াটা খারাপ, নেওয়াটা খারাপ না। হ্যাঁ, obviously it's a good, but you should have a direction. Physics-এ অনেক হেল্প হয়েছে। Definitely, we all know that mathematics is the language of physics. Yeah. তো বাট কেসটা হচ্ছে, বাট there should be direction না, আমি কোন ডাইরেকশনে যেতে চাইছি। মানে এমনি নয় যে ও ঠিক আছে নিট হচ্ছে না আমি যেই দিকে যাচ্ছি, বা যেই হচ্ছে না নিটের দিকে যাচ্ছি, এমনি করলে দুটোর দিকে যাওয়া হয় না আলটিমেটলি।
অ্যান্ড দুটোর দিকে হয়তো কোনো না কোনো ভাবে চলে যাবে, বাট ইল বি নট, তুমি না ভালো ডাক্তার হবে না তুমি ভালো ইঞ্জিনিয়ার হবে। স্যার ওরকম মানে দু একজন আমার বন্ধু বান্ধবকে আমি দেখেছি ওরকম ছিল যে মানে দুটোই দিচ্ছি। দুটোই দেবে। এরকম আমারও বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ, সবারই থাকে এক পয়েন্ট। Correct, আমরা প্রচুর দেখেছি হ্যাঁ। আমাদের রিপিটার্স ব্যাচেও বলো। ওরকম ওইগুলো যারা এক্সট্রিমলি মেরিটোরিয়াস, যারা পড়াশোনার জন্যই পড়াশোনা করে। কারেক্ট, আমরা এমনও স্টুডেন্ট দেখেছি যে আইআইটি ক্লিয়ার করছে, এমসও ক্লিয়ার করছে। এমসও ক্লিয়ার করছে, হ্যাঁ। এক্সট্রিমলি মেরিটোরিয়াস তারা ক্লিয়ার করছে, কিন্তু ওটা তো মেরিটোরিয়াস এর দিকে গেল। কারেক্ট, কিন্তু আমরা হার্ড ওয়ার্কটার দিকে যদি যাই, সেটা একমাত্র একদিকে আমরা কাজ করলে হতে পারে। কারেক্ট কারেক্ট হ্যাঁ, মানে আমরা যেমন কেমিস্ট্রিতে যখন বলি না জেনারেল প্রপার্টিজ, একটা এক্সেপশনটা তো কনসিডার করি না আমরা, না আমরা জেনারেল ট্রেন্ডটা দেখি, জেনারেল ট্রেন্ডটা নিয়ে কনসিডার করি। একদমই তাই। আমিও পার্সোনালি একটাই এক্সাম দিয়েছিলাম, আমি যেই নিয়ে কখনো ভাবিও নি, আমি যেই জানতামই না মানে যেই কি এক্সাম প্যাটার্ন হয়, যেই এক্সাম প্যাটার্নটা আমারও জানা ছিল না। কারেক্ট, তো জাস্ট নিটই দিয়েছিলাম। এক্স্যাক্টলি। তো যদি তুমি সাপোজ বেসিক্যালি আমরা এটা বলেছি না, মার্ক জুকারবার্গ বা এরা বলে দে ডোন্ট ওয়্যার মাল্টি কালার্ড শার্টস, রাইট? মানে একটা কালারই টি শার্ট, দেন ইউ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন চুজিং ইট। লেস অপশন, লেস টাইম লস, রাইট? তো সিমিলারলি ইফ ইউ হ্যাভ মাল্টিপল অপশনস, দেন ইউল বি ওয়েস্টিং টাইম অন চুজিং, না যে কি করবো কি না করবো এই যে জিনিসগুলো। আমার মনে হয় স্যার অপশন, এই ক্ষেত্রে অপশন জিনিসটা বলাই উচিত না। মানে Correct, if you are yeah. into a doctor, Yes. into a profession like this, you have to set it from very early time. ভেরি ইয়েস, ভেরি ট্রু, রাইট? যখন প্ল্যান বি প্ল্যান সি থাকবে তখন স্বাভাবিক কি হবে যে আমি আমার মেইন প্ল্যানের দিকে, আমার তো প্ল্যান বি আছে, আমার তো প্ল্যান সি আছে, তো এই মাথায় একটা backup রয়েছে। এক্স্যাক্টলি। আমার একটা কথা মনে পড়ছে, আমি মানে আমাদের রিসেন্টলি জাস্ট এখানে আমাদের গভর্নমেন্ট জবের চাকরি প্রিপারেশন আমরা শুরু করেছি বাইন্ড কম্পিটিটিভ পয়েন্টে। তো সেখানে আমার একজন কলিগ ছিলেন যিনি প্রিপারেশন নিচ্ছিলেন, মানে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলেন। তো উনি একটা কোচিংয়ে যেতেন পড়াশোনা করার জন্য, এবং তার একজন বন্ধু, দুজন একসাথে যেতেন। কিন্তু ওখানে একজন যিনি পড়াচ্ছিলেন উনি বলেছিলেন যে দেখুন দুজনেই আপনি 5 তলা বিল্ডিং থেকে আপনারা ঝাঁপ দিচ্ছেন, বাট আপনি জব আছে আপনার, বিকজ আপনি একটা হার্নেস সাপোর্ট নিয়ে ঝাঁপ দিচ্ছেন, আর ও কিন্তু হার্নেস, ওর কোনো জব নেই, হি ওয়াজ জবলেস, তো হার্নেস সাপোর্ট ছাড়াই ঝাঁপ দিচ্ছে। তো এতে করে কি হবে, হি হ্যাজ টু ল্যান্ড ইট প্রপারলি, তাহলে ও মারা যাবে। বাট আপনি এটা ভাবছেন আপনি ল্যান্ড প্রপারলি না করলেও কি হবে, আপনার প্ল্যান বি আছে। তো প্ল্যান বি থাকাটা সামটাইম ইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, বিকজ তখন কি হবে আমরা ওই ফোকাসটা, ওই ডাইরেকশনটা মিস করে যাই, একদমই তাই না? আচ্ছা, একটা কথা যেটা মানে স্টুডেন্টদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যখনই স্টুডেন্ট যে কোনো এক্সাম, মানে সেটা এন্ট্রান্স এক্সামিনেশন হোক, সেটা গভর্নমেন্ট জবের প্রিপারেশন হোক, যখনই স্টুডেন্ট একটা এক্সামের প্রিপারেশন নিতে যাচ্ছে না, দে স্টার্ট কালেক্টিং দ্য বুকস। মানে এই বই কালেক্ট করে নেবো, ওই বই কালেক্ট করে নেবো, ওইটা পড়ে নেবো, ওইটা পড়ে নেবো। এই যে এটা কতটা ডিসঅ্যাডভান্টেজ না কতটা অ্যাডভান্টেজ তোমার মনে হয় এই জিনিসটা? স্যার একদমই, মানে এই লেভেলে, মানে নিট লেভেলে হোক, আমাদের মেডিকেল লেভেলে হোক, মেডিকেল কলেজে এসেও হোক, দুটোর ক্ষেত্রেই বই একটাই ফলো করা উচিত, যেটা প্রাইমারি বুক, খুবই প্রাইমারি, যেটা ইম্পর্টেন্ট। আর নিট লেভেলে তো আমাদের এনসিইআরটি রয়েছে, এনসিইআরটি একদম একদমই এনসিইআরটি, একদম পিওরলি এনসিইআরটি ফলো করা উচিত। কারেক্ট, হ্যাঁ এক্সট্রা ডেটা যেগুলো স্যারেরা থাকবেন, গাইডরা থাকবেন, সেগুলো বলে দেবেন, যেগুলো কারেক্ট কারেক্ট হ্যাঁ নোটস আছে, স্যারের নোটস আছে, হুম খুবই ইম্পর্টেন্ট। খুব একটা বই ফলো করা খুবই ইম্পর্টেন্ট। আমরা কলেজে গিয়েও, আমি পার্সোনালি যেই ফার্স্ট ইয়ারে যায়, গিয়ে তো এই বই কিনবো সেই বই কিনবো, কিনেও নিয়ে আসে। আমি তো Correct, 10-12 হাজার টাকার বই কিনে এনেছি, হ্যাঁ এটা হয়। তারপরে জাস্ট বইগুলো রয়েই আছে। এক্স্যাক্টলি, মানে এটা অনেক সময় কি হয় না, প্রিপারেশনের সময় তোমার কোনো একটা বন্ধু বললো আমি এই বইটা নিয়েছি না, এই বইটা খুব দারুণ বই, হ্যাঁ। এটা তোমার মধ্যে একটা ফোমো ক্রিয়েট করছে, ও বললো, হয়তো ও বললো, ও পড়ছে নিশ্চয়ই ভালো। ভালো বই হবে। কিন্তু স্টুডেন্ট লাইফে এটা জাজ করা যে এই বইটা ভালো না এই বইটা খারাপ, ইজ ইট রিয়েলি পসিবল? মানে একটা স্টুডেন্টের পক্ষে জাজ করা কি সত্যিই যায়? মানে এই জিনিসটা, কিন্তু ওই জিনিসটা স্টুডেন্টের কাছে বোঝাটা মুশকিল, এবং দে আর ফোর্সিং দেয়ার প্যারেন্টস, না আমাকে ওই বইটা এনে দাও, বা আমাকে কখনোই আটকাবেন না, আটকাবেন না, বলবে ডেফিনেটলি নট। মানে যত প্রবলেমই থাকুক না কেন, প্যারেন্টস দে উইল সাপোর্ট দেয়ার একদম। বেস্ট, মানে যতটা সম্ভব করা যায় জিনিসগুলো। তো বুক জাম্পিং এগুলো করা একেবারেই উচিত না। মানে এখানে এতে করে কি হয়, 10টা বুক থাকলে, এটা একদম প্রাচীন কাল থেকে আমরা শুনে এসেছি, দিস বেটার টু রিড 1 book 10 times rather than 10 book 1 time। একদম। তো এটা একদম বাস্তব কথা, এবং এনসিইআরটির বাইরে তোমাদের যাওয়ার দরকার নেই। আর যেটুকু এক্সট্রা দরকার সেগুলো টিচাররা ক্লাসে অবশ্যই আমরা বলে দিই যে কোন কোন জিনিসগুলো আউট অফ এনসিইআরটি বা আউট অফ যেগুলো করা দরকার, বিকজ নাও এক্সাম ইজ অলসো ইভলভিং না, মানে এক্সাম ইজ অলসো তোমাকে টেস্ট করছে। আউট অফ এনসিইআরটি হয়তো কোশ্চেন আসে না, বাট একটু
অন্য ডিফারেন্ট ফর্মে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। বারবার বলি স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশি দরকার, কতটা স্মার্ট ওয়েতে আমি যেতে পারবো। আর NEET এখন কোয়ালিফাইং টেস্টও নয়, ইয়েস, NEET ইজ লাইক দ্য এলিমিনেটিং টেস্ট, মানে যারা যারা পড়েছেন না এটা তাদেরকে আমরা বলি। এলিমিনেট করা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস, এই যে তুমি প্ল্যানিংটা, মানে আমিও খুব মানি এটা, যে কোনো একটা এক্সামের জন্য যেতে গেলে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ক্লাসে আমার শুরু ইন্ট্রোডাকশন লেকচারে আমার এই কথাটা থাকে যে এন্ট্রান্সের মতো এক্সামিনেশন, ইফ ইউ ফেল টু প্ল্যান দ্যাট মিনস ইউ আর প্ল্যানিং টু ফেল। yeah. তো দ্যাট মিনস হাউ প্রপার প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, মানে তোমার মনে হয়? আমি যদি আমার ভালো একটা প্ল্যান আমি ফলো না করতাম, আমি আজকে মেডিকেল কলেজে থাকতাম না। ইটস Correct. ভেরি ট্রু। একদম আমার এমনি হবে না যে বায়োলজি পড়ছি তো বায়োলজি পড়েই যাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি গেল, তো বায়োলজি মার্কস ক্যারি করবেন, বায়োলজি মার্কস ক্যারি করবে, বাট ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে কোয়ালিফাইটা করাবে। কারেক্ট। হ্যাঁ, তো ওর যদি আমি ভালো করে প্ল্যান না মানে করি, বেশিরভাগ সময় যেটা দেখা যায়, লাইক মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, ওরা ফিজিক্স কেমিস্ট্রিটাকে নিটের মধ্যে ধরেই না। ওরা মানে এমন, আমরা উইকলি টেস্ট, আমাদের যে মক টেস্টগুলো হয়, বায়োলজি দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু অ্যাটেম্প্ট অল দ্য কোয়েশ্চেন্স, কেমিস্ট্রি 10টা 12টা 15টা কোয়েশ্চেন, ফিজিক্সের 4টা 5টা কোয়েশ্চেন। তো এই যে জিনিসগুলো, তো এইটা তো ডেফিনেট আমরা বলে বোঝাতে পারি না যে এই দুটো সাবজেক্টেরও ইম্পর্টেন্ট আছে। আমরা বলি যে বায়োলজি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নিট, কেমিস্ট্রি ইজ দ্য গেম চেঞ্জার, বাট ফিজিক্স ইজ দ্য র্যাঙ্ক বুস্টার, ইট উইল বুস্ট ইউর র্যাঙ্ক। তো সেই জিনিসগুলো তো মানে স্টুডেন্টরা, যদি ওরা ভাবে, মানে স্টুডেন্টসরা ভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি আমি এমনি পরে গিয়ে হয়ে যাবে, পরে গিয়ে কিছু হয়, কিছু হবে না। ইয়েস, পরে গিয়ে শুধু এই প্ল্যানটাই রয়ে যাবে, পরে গিয়ে এই আপসেট একটা, এই যে মানে প্ল্যানের কথা বললেন না, মানে স্টুডেন্টরা অনেক সময় আসে আমাদের কাছে, স্যার প্ল্যানার বানিয়ে দিন, প্ল্যান। আমি প্রত্যেক সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এমন প্ল্যানার লিস্ট বানিয়ে দিয়েছি, বাট দে আর নট রেডি টু এক্সিকিউট দ্য প্ল্যান। প্রবলেমটা হচ্ছে এভরি প্ল্যান লুকস গুড অন পেপার, বাট দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ টু এক্সিকিউট দ্যাট প্ল্যান। তো যতক্ষণ আবার পরের দিন এসে বলছে স্যার একটা প্ল্যানার বানিয়ে দিন, না, অমনি প্ল্যানার বানিয়ে কতদিন চলবে? এক্স্যাক্টলি, তাহলে তো 2 বছরে পার ডে প্ল্যানারই চলে প্ল্যানারই যাচ্ছে। চলবে জিনিসটা, যতক্ষণ না নিজে ভাবছে যে না আমাকে এই প্ল্যানে চলতে হবে। আমি আগেও বলেছি যে নিজের যদি না ইচ্ছা থাকে হবে না। একদম একদম তাই। তো স্যাররা অবভিয়াসলি আছেন, প্ল্যানার বানিয়ে দেবেন, স্যাররা টেস্ট সিরিজে হেল্প করবেন, ডাউট ক্লিয়ারেন্স করাবেন, বাট ডাউট ক্লিয়ারেন্সটা কার করাবেন? যা তোমার doubt থাকবে করাচ্ছে। তার, yes. তো তোমাকে যে মানে তোমাকে নিজের থেকে করতে হবে। মানে ফার্স্ট স্টেপটা অবশ্যই স্টুডেন্টের দিক হ্যাঁ। থেকে নিতে হবে। ইভেন মেডিকেল কলেজে আসার পরেও ইটস লাইক, মানে নিজের পড়া নিজেকে কেউ এসে পড়িয়ে দিয়ে যাবে না। কারেক্ট। হ্যাঁ, প্রফেসররা আছেন হেল্প করার জন্য, নো ডাউট, বাট সিনিয়ররাও আছেন। আমাকে তো ফার্স্ট ইয়ারে অনেক হেল্প করেছে, মানে সৌভিকদা। তো বাট পড়তে সেই আমাকেই হচ্ছে। একদম। আমারও প্রফ থাকে, দাদা প্রফ থাকে, আমাদেরকে নিজে প্রফটাকে প্ল্যান করে আমাদের নিজের সাবজেক্টস ক্লিয়ার করতে হয়। কারেক্ট, এই যেটা বলে পড়তে তোমাকে, মানে স্টুডেন্টসদেরকে মানে চলতে তোমাকেই হবে রাস্তায়, বাট উই ক্যান শো ইউ দ্য পাথ। মানে তোমাকেই চলতে হবে, কোশ্চেন প্র্যাকটিস তোমাকেই করতে হবে, পড়তে তোমাকেই হবে, বাট উই ক্যান শো ইউ দ্য ডাইরেকশন, যে কোন ডাইরেকশনে পড়বে, কোনটাতে কি করবে, সেই ডাইরেকশনটুকু আমরা দিতে পারি, আমরা তোমাদের সাথে চলতে পারি, আর তোমাকেও তো আমার সাথে চলতে হবে। আর এমনি কোনো জিনিস হয় না যে আমার হচ্ছে না, বা আমার এই জিনিসটা আছে বললে আমি এটা করতে পারছি না। আমি সকালবেলা ফুটবল ক্রিকেট খেলতে যাই, মানে ক্লান্ত হয়ে যায়, দিয়ে আর বিকালবেলা এসে আর পড়তে পারবি না, ঘুমিয়ে। তাহলে তো ইউ আর মেকিং আ মিস্টেক চুজিং দিস ফিল্ড। কারেক্ট, বিকজ তোমাকে ম্যানেজ করতে হবে। আমরা মেডিকেল কলেজে কেউ দাদা গান বাজনাতে আছে, আমি স্পোর্টসের দিকে আছি, তো মানে আমাদের সেগুলোকে তোমরা ম্যানেজ করছো আফটার ম্যানেজিং ইউর স্টাডি। মানে এমনটা নয় যে গান বাজনার জন্য স্টাডিকে আমি সাইডে করে দিয়েছি। আর একটা জিনিস সেটা এই যে এক্সকিউজ, মানে কোনো কিছুর এক্সকিউজ দেওয়া মানে স্যার বেসিক্যালি নিজেকে এক্সকিউজ দেওয়া, তাই না? প্রবলেম হাজার থাকবে, যে কোনো ফিল্ডে, যে কোনো মানে এক্সামস এর জন্য আমরা যদি প্রিপারেশন নিই, সেখানে থাকবেই সবসময় কোনো কোনো অবস্টাকেলস থাকবে। সেটাকে ওভারকাম করা, যদি ওভারকাম না করতে পারি আমরা, তাহলে কিভাবে এত টাফ এক্সাম, নিট হোক বা যে কোনো এক্সাম হোক, ইভেন আফটার নিট তো এন্ড নয়, কারণ মেডিকেল কলেজে যাওয়ার পর আবার স্ট্রাগল শুরু হবে, সেখানে গিয়েও আবার হাজার প্রবলেম আসবে, সেই প্রবলেম ওভারকাম করতে হবে। তো এটা অলওয়েজ আমাদের এখন থেকে শিখতে হবে, মানে এই ক্লাস 11-12 থেকে যদি আমরা প্রবলেমকে ওভারকাম না করতে পারি, কোনো দিন, ইভেন এটা 11 আমরা নিটের জন্য নয়, কেউ গভর্নমেন্ট জবের জন্য যাক, কেউ অন্য কোনো লাইনে যাক, যে কোনো লাইনে যাক, কোনো জেনারেল লাইনে কি
স্ট্রাগল নেই না, কোথাও স্ট্রাগল নেই, প্রতিটা জায়গায় স্ট্রাগল আছে, প্রতিটা জায়গায় প্রবলেম আছে, সেটা আমাদেরকে নিজের মতো struggle এক্স্যাক্টলি সব জায়গায় এক্স্যাক্টলি, এটা সব থেকে বড় জিনিস। আচ্ছা, তো আমরা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে আমাদের এই পডকাস্ট, একদম শেষের দিকে আমরা জাস্ট ফাইনাল ওয়ার্ডস, আমরা জাস্ট যারা ফিউচার অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য হোয়াট উইল বি ইউর ফাইনাল ওয়ার্ডস? কিপ স্টাডিং, কিপ বিলিভিং ইন ইয়োর সেলফ। তোমার যদি মনে হয় যে আমি এটাতে ল্যাক করছি, ওয়ার্ক অন দ্যাট। কিছু ডাউট হলে অবভিয়াসলি স্যাররা আছেন, আর টেস্ট সিরিজ সব যটা পারবে টেস্ট সিরিজ দিয়ে যাও। Correct. আর এমনি যদি মনে হয় যে প্রচুর প্রেশার লাগছে, আই শুড কুইট, তুমি নিজেকে একদিন টাইম দাও, নিজেকে ভাবো নিজের ব্যাপারে যে তুমি কি করতে চাও। যদি তোমার মন থেকে ইচ্ছা থাকে তুমি অবভিয়াসলি করে নেবে। স্যাররা তো আছেনই মোটিভেশন দেওয়ার জন্য, বাট সেলফ মোটিভেশন ইজ দ্য বিগেস্ট লার্নিং। কারেক্ট। আর অবভিয়াসলি প্ল্যানিং শুধু পেন অ্যান্ড পেপারে রয়ে গেল অমনি যেন না হয়। একটা প্রপার প্ল্যান ছাড়া আই ডোন্ট থিঙ্ক সো কোনো প্রফেশনেই চলাটা পসিবল। কারেক্ট। সো নাও ফাইনাল ওয়ার্ডস ফ্রম সৌভিক। স্যার, আমার বলা সব জুনিয়রদের যারাই দেখছে, আমার মনে হয় আমার স্যারেরা, যখন আমি প্রিপারেশন করেছি, আমার স্যারেরা আমায় বলেছেন যে প্রপার প্ল্যানিং, যে আপনি বললেন অ্যাড অন করলেন, প্রপার প্ল্যানিংটা তো খুবই দরকার। Correct. তার সাথে কনসিস্টেন্ট ডিসিপ্লিন, আমাকে পরের দিন উঠে কাজ করতে হবে। কারেক্ট। সেই আমাকে সেই ডিসিপ্লিনটা কাজ করাবে, নাকি মোটিভেশন 2 ঘন্টায় ফুরিয়ে যাবে। কারেক্ট, একদম। আমাকে করতে হবে এই কাজটা, আমাকে রাখতে হবে। আজকে 15 ঘন্টা আমাকে পড়তে হবে। 15 ঘন্টা পড়তে বলতে যখন নিটের দিকে একদমই চলে আসবো, নিটের এক্সামের সামনে, তখন 15 ঘন্টাও পড়তে হতে পারে। কারেক্ট। তো সেটা আমাদেরকে করতে হবে। আর এদিক সেদিক মানে বিভিন্ন জায়গায়, যেমন এমনি বই বললেন, ইনস্টিটিউশনেরও কথা, কেউ নিজে পড়লেও এদিক সেদিক বিভিন্ন রকম ভিডিও দেখছি, বিভিন্ন বই পড়ছি, ও করে কোনোভাবেই হবে না। যে কোনো এক জায়গায় কনসিস্টেন্ট থাকতে হবে। লোকে বিভিন্ন রকম বলবে যে সে এইখানে চলে যাও, ওখানে চলে যাও, আমাদের সেগুলোকে সেগুলোকে অবভিয়াসলি আটকাতে হবে। আর বিভিন্ন রকম বড় বড় জায়গা আছে, আমাদের লোক স্যারেরা বলবেন কোনো জায়গায় পড়তে গেছি, সেইখানে হয়তো জানাবে, বা বাবা মারা তো রয়েছেই। আমার বাবা মা বলে তো নয়, বন্ধুর বাবা মা এসে আমাকে বলবে কারেক্ট। যে তোর ছেলেকে ওখানে দে, ওর ছেলেকে ওখানে দে। বাবা মারা অত বুঝবেন না, বাবা মারা ভালো, আমাদের ভালোই চান, কারেক্ট। তারা ঠিক নিয়েই চলে যাবেন সেখানে। কিন্তু আমাদের আশেপাশে অনেক ভালো জায়গা আছে পড়াশোনা করার, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দেখা খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্ট থাকতে হবে, কারেক্ট। একই, আর কিছু না। হার্ডওয়ার্ক অ্যান্ড হার্ডওয়ার্ক। ইয়েস। সো আজকের এই পডকাস্টে আমাদের যারা ফিউচার অ্যাসপিরেন্টস আছো, তোমরা অনেক কিছু জিনিস শিখলে, অনেক কিছু জিনিস জানলে। তো অনেক ধন্যবাদ এই পডকাস্টে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর বাইন্ড একাডেমি আমাদের মিদনাপুর এবং ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের প্রতি দায়বদ্ধ তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের স্বপ্নের মেডিকেল কলেজে পৌঁছতে পারো। আমাদের রিপিটার্স ব্যাচের অ্যাডমিশন চলছে 2027 নিটের জন্য। তোমাদের যদি এনকোয়ারি থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করো। আবার দেখা হচ্ছে পরের এরকম একটা ইন্টারেস্টিং পডকাস্টে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।